আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় চ্যাপ্টার চলতরিৎ নিয়ে আমরা কিছু আলোচনা করব। এটা হচ্ছে আজকে চলতরিতের প্রথম ক্লাস। তো এই প্রথম ক্লাসটি শুরু করার আগে আমরা 9-10-এ চলতরিতের কিছু ব্যাপার পড়ছিলাম, সেই ব্যাপারগুলো আমি ছোট করে তোমাদের একটু জানানোর চেষ্টা করব। সেটা হচ্ছে একদম প্রথম যে ব্যাপারটা, সেটা হচ্ছে চলতরিৎ মানে হচ্ছে চার্জ উৎপন্ন হওয়ার পর যদি সেই চার্জগুলো কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অন্য আরেকটা পরিবাহিতে গমন করে, তার মানে সে চলাচল করতে হবে, তাহলে তাকে আমরা বলবো চলতরিৎ। এখন এই চার্জের যে প্রবাহ, একে আমরা সহজ ভাষায় বলি তড়িৎ প্রবাহ। তার মানে তড়িৎ প্রবাহ মানে আমরা বলতে পারি যে তড়িৎ প্রবাহ যেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, সেই আই সমান আমরা বলি আর কি চার্জ কিউ ডিভাইডেড বাই সময়। অর্থাৎ একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে তাকে আমরা বলবো তড়িতের প্রবাহ। এখন তড়িতের প্রবাহ বৃদ্ধি পেতে পারে কয়টা কারণে? দুইটা কারণ। প্রথম কারণটা হচ্ছে যদি চার্জের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ আগে যদি 5টা চার্জ যায়, এখন ধরলাম আমরা 10টা চার্জ যাচ্ছে। কত সময়? সময় আগের মতোই আছে, ধরলাম 1 সেকেন্ড 2 সেকেন্ড যাই ধরি না কেন, ফিক্সড রাখলাম সময়টাকে। এটাই এক ক্ষেত্রে তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পেতে পারে, অথবা অন্য আরেকটা ক্ষেত্র আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে চার্জের মান আমরা একই রাখলাম, সময়ের মানটা আমরা কমাই দিলাম। অর্থাৎ আগে 5টা চার্জ যেতে যে পরিমাণ সময় নিত, ধরলাম 1 সেকেন্ড, এখন তার থেকে সময় কম যাচ্ছে, ধরলাম 0.5 সেকেন্ড। সেই ক্ষেত্রে তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পাবে। তার মানে আমি তোমাদেরকে যে এই তথ্যটার মাধ্যমে যে জিনিসটা বুঝাতে চাইছি সেটা হচ্ছে রোধ। রোধ মানে আমরা জেনারেলি কি জানি? রোধ মানে হচ্ছে বাধা। কিসের বাধা? যে চার্জ যে প্রবাহিত হবে সে সরল পথে যাওয়ার কথা, কিন্তু সে যাচ্ছে না কেন? কোনো না কোনোভাবে আমরা তাকে সেই চার্জের প্রবাহটাকে বাধা দিচ্ছি। এখন আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে চার্জের পরিমাণ কিন্তু আমরা কমাতে বাড়াতে পারি, সেটা ভোল্টেজ কন্ট্রোলের মাধ্যমে। এখন ধরে নিলাম চার্জের প্রবাহ একই আছে, কিন্তু আমরা এত পরিমাণ বা বাধার পরিমাণ যদি বাড়াই দিই, সেই ক্ষেত্রে একই পরিমাণ চার্জ রোধের এই প্রান্ত হতে ওই প্রান্তে যেতে সময়ের পরিমাণ আগের তুলনায় বেশি লাগবে। তো সময় যদি বেশি লাগে, তড়িৎ প্রবাহের মান কী পাবে? হ্রাস পাবে। অর্থাৎ আমরা যে বলি যে রোধের মান যদি বেশি হয় তড়িৎ প্রবাহের মান হ্রাস পাচ্ছে। আমি বুঝতে চাচ্ছি কেন হ্রাস পাচ্ছে। কারণ একই পরিমাণ চার্জ রোধের একটা প্রান্ত, আমি নাম যদি ধরি এ প্রান্তটাকে আমি নাম যদি ধরি বি, এ প্রান্ত থেকে বি প্রান্ততে চার্জগুলো সবগুলো চার্জ আসতে সময়ের পরিমাণ পূর্বের তুলনায় কী পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ তড়িৎ প্রবাহের মান হ্রাস পাচ্ছে, ইনডাইরেক্টলি আমরা বলি আর কি। তার মানে এই জিনিসটা, এগুলো হচ্ছে 9-10-এর বেসিক আর কি। এই জিনিসগুলো দিয়ে আমরা স্টার্ট করার চেষ্টা করব। এরপরে 9-10 হয়তো আমরা রোধের কিছু সূত্র পড়ছিলাম, এগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করব সবাইকে। তো প্রথমে আমরা ইন্টারের প্রথমে আসতেছি, সেটা হচ্ছে জুলের তাপীয় সূত্র। তাপগতিবিদ্যার যে প্রথম চ্যাপ্টারটা ছিল সেকেন্ড পেপারে, সেখানে আমরা জুলের সূত্রের একটা সূত্র পড়ছিলাম, যে সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ইকুইভ্যালেন্ট একটা সূত্র। সেটা ছিল কি? কাজ সমান তাপ। অর্থাৎ যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেই পরিমাণ কাজ করবে, অথবা যে পরিমাণ আমরা তাপ দিব সেই পরিমাণ কাজ করবে। এখানেও সেম অনেকটা। তো যেহেতু এটা রোধ দিয়ে আমরা এটাকে এইভাবে এক্সপ্লেন করতে পারি, সেটা হচ্ছে কোনো একটা রোধ যার মান হচ্ছে আর, ওই রোধকের মধ্য দিয়ে আমরা আই সমপরিমাণ তড়িৎ প্রবাহ চালনা করলাম। কত সময় ধরে? টি সময় ধরে এই জিনিসটা আমরা চালনা করলাম। এখন রোধের মধ্য দিয়ে যদি কোনো তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ চার্জ প্রবাহিত হয়, তাহলে চার্জগুলো যদি যেতে না পারে, রোধ মানিত বাধা, তাহলে বাধা পাচ্ছে। বাধা পাচ্ছে যে সেটা আমরা আসলে বুঝি কীভাবে? এই বাধা পাওয়ার কারণে কিছু পরিমাণ তাপ এ রোধ থেকে উৎপন্ন হবে। তাপ, এই তাপগুলোর মাধ্যমে আসলে আমরা বুঝতে পারতেছি যে এখানে একটা রোধ উৎপন্ন হচ্ছে। তার মানে রোধের একটা ভালো উদাহরণ হিসেবে আমরা কাকে বলতে পারি? আয়রন। যে আয়রনটা দিয়ে আমরা দৈনিক কী করি? আমাদের কাপড়গুলো ইস্ত্রি করি। অথবা আমরা হিটার বলতে পারি, যে হিটারটা ইউজ করে আমরা শীতকালে ঠান্ডা পানিকে কী করি? গরম করি। তাহলে কি হচ্ছে? ওখানে প্রচুর পরিমাণে রোদ দিই আমরা, অর্থাৎ অনেক বেশি বাধা দিই। ওই বাধার কারণে তড়িৎ মানে চার্জ এক পাশ থেকে রোদের আরেক পাশে যেতে সময় অনেক বেশি নেয়। তো যে কারণে মানে চার্জগুলো যখন রোদের মধ্য দিয়ে যাচ্ছে, তখন তাদের অণু পরমাণুর সাথে প্রচুর পরিমাণে সংঘর্ষ হচ্ছে। ওই সংঘর্ষ থেকে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপগুলো সে পরিবেশে ছড়িয়ে দিচ্ছে। ওই তাপ পানি, আমরা যদি হিটারের কথা বলি, পানি গ্রহণ করতেছে এবং পানিটা কি হচ্ছে? উত্তপ্ত হচ্ছে। তো এরকম একটা রোদ বা হিটারের মধ্য দিয়ে আমরা যে তড়িৎ প্রবাহটি সময় ধরে চালনা করি, যত বেশি সময় ধরে চালনা করবো স্বাভাবিকভাবে তত বেশি তাপ উৎপন্ন হবে। তো এটা নিয়ে বিজ্ঞানী জুল
তিনটা সূত্র প্রদান করছে সেপারেটভাবে। তো প্রথম সূত্রটা যদি আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে উনি বলছে যেই তাপ উৎপন্ন হবে সেই উৎপন্ন তাপটি তড়িৎ প্রবাহ I এর বর্গের সমানুপাতিক। অর্থাৎ তড়িৎ প্রবাহ আমরা যা দিব সেটা স্কোয়ার আকারে কি পাবে, বৃদ্ধি পাবে। তড়িৎ প্রবাহের মান যত বাড়াবো উৎপন্ন তাপ তত বৃদ্ধি পাবে, কিন্তু কি আকারে, বর্গ আকারে, যখন রোধ এবং সময় কি থাকবে, স্থির থাকবে। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে সে বলছে যে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক, অর্থাৎ রোধ যত বৃদ্ধি পাবে উৎপন্ন তাপ তত বৃদ্ধি পাবে। সেমভাবে যত বেশি সময় ধরে আমরা কি করব, চালনা করব, তত বেশি তাপ উৎপন্ন হবে। মোটামুটি বুঝাই যাচ্ছে, সহজ জিনিস। এবার যে কথাটা এখানে আসছে সেটা হচ্ছে তিনটা সূত্রকে যদি আমরা একসাথে কম্বাইন করি, মানে সমন্বয় করি, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কিউ সমানুপাতিক I স্কোয়ার আর টি। তো সমানুপাতিকের পরিবর্তে স্বাভাবিকভাবে একটা ধ্রুবক আসবে, আর এই ধ্রুবকের পরিবর্তে আমরা এখানে ইউজ করতেছি জে। তাহলে জে কি, যেহেতু সমানুপাতিকের পরিবর্তে আসছে তার মানে সে একটা সমানুপাতিক ধ্রুবক। এর আলাদা একটা নাম আছে, যেহেতু এটা বিজ্ঞানী জুল আবিষ্কার করছে বা তত্ত্বটা তার, সেই ক্ষেত্রে এটাকে আমরা বলি জুলের তুল্যাঙ্ক। এবং এর একটা নির্দিষ্ট মান আছে, এটা কখনো পরিবর্তন হবে না। এর মান হচ্ছে 4.2 জুল। তার মানে যে এর মান যদি আমরা 4.2 বসাই দিই, যেহেতু এটা ধ্রুবক মান, তাহলে টোটাল কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি I স্কোয়ার আর টি। এখন আমরা বলতেছি যে এই ধ্রুবকটা আমরা লিখবো না, বা এটা কখন আসবে, কেন আসবে। আমরা বলি যে মাঝে মাঝে আমরা যে তাপগুলো বা এই যেটা কেন আসতেছে, এই যেটা বেসিক্যালি আসতেছে সমান সমানের এই পাশে যে কিউ আছে আর সমান সমানের ওই পাশে যে রাশিগুলো আছে সবগুলোর একককে কি করার জন্য, একই রাখার জন্য। আমরা জানি কাজের একক কি, জুল, তাপের একক কি, তাও জুল, যেহেতু দুইটাই শক্তি। তো এই I আর টি এদের মানগুলো অনেক সময় SI এককে দেওয়া থাকে না, অন্য কোনো এককে দেওয়া থাকে। যেই ক্ষেত্রে আমরা তাপের জন্য বেশিরভাগ সময় যে এককটা আমরা ইউজ করি সেই এককটার নাম হচ্ছে ক্যালোরি। তো অনেক সময় দেখা যায় তাপের মানগুলো সমীকরণে বা প্রশ্নে বা হিসাব করার সময় সেটা ক্যালোরিতে হিসাব করে। তো এই ক্যালোরিটাকে SI একক জুলে আনার জন্য আমরা তার সাথে কত গুণ করছি, 4.2 গুণ করছি। কেন? কারণ আমরা সবাই জানি যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি সমান 4.2 জুল। তার মানে এই পাশের যে মানগুলো, এগুলো যদি কখনো ক্যালোরিতে থাকে, তার সাথে আমরা 4.2 কি করব, গুণ করব। তা গুণ করলে কি হবে, তাদের একক আগে ছিল ক্যালোরি, এখন আমরা তার একক কিসে নিয়ে গেলাম, জুলে নিয়ে গেলাম। তার মানে এই সমানুপাতিক ধ্রুবকটা বেসিক্যালি আমাদের লাগতেছে সমান সমানের দুই পাশের যে এককগুলো আছে সেই এককটাকে ব্যালেন্স করার জন্য। অর্থাৎ এই পাশে কিউর একক জুল, ওই পাশে ওদের সমন্বিত এককটাও কি হইতে হবে, জুল হইতে হবে। যদি কখনো ক্যালোরিতে থাকে সেটাকে আমরা 4.2 দ্বারা গুণ করে কি করব, জুলে নিয়ে আসবো। তার মানে যদি এই পাশেরগুলো আমরা আগে থেকে SI এককে বসাইতে পারি তাহলে তার মানটা অবশ্যই জুলে আসবে। তার মানে এই জিনিসটা আমাদের আর তখন দরকার হবে না। তখন কি আসতেছে আমরা যদি একটু দেখি, তখন আমরা সরাসরি লিখতে পারবো যে কিউ ইকুয়াল টু I স্কোয়ার আর টি, যেটাকে আমরা একটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবার 9-10 যে সূত্রটা দিয়ে আমরা স্থির তড়িৎ স্টার্ট করি সেটা হচ্ছে কি, ওহমের সূত্র। কি, ভি সমানুপাতিক I, অর্থাৎ বিভব যত বেশি হবে, শুধু বিভব বলে তো পৃথিবীতে কিছু নাই, বিভব পার্থক্য আমরা বলতে পারি যে বিভব পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহের মানও তত কী হবে, বেশি হবে। তো সেখান থেকে আমরা 9-10 সমীকরণটা আনছিলাম যে ভি ইকুয়াল টু IR। এটা মোটামুটি আমরা সবাই জানি, এটা হচ্ছে ওহমের সূত্র থেকে। এবার 1 নম্বরে যে সূত্রটা পাইছি এটাকে আমরা চাইলে একটু কনভার্ট করতে পারি বা চেঞ্জ করতে পারি। কিভাবে? আমরা কি করলাম যে ওইখানে যে আইটা আছে সে আইয়ের পরিবর্তে এই ওহমের সূত্রের সাহায্য নিয়ে I ইকুয়াল টু V/R লিখতে পারি। সে আইয়ের মানটা আমরা এখানে বসালাম এই যে 1 নম্বর সমীকরণ থেকে বসিয়ে, সেখান থেকে আমরা একটা নতুন সূত্র পেলাম, সেটা হচ্ছে V স্কোয়ার R ইন্টু টি, V স্কোয়ার বাই R ইন্টু টি। সেমভাবে আবার যদি আমরা চেষ্টা করি, সেটা হচ্ছে R এর মান যদি বসাই, সেখান থেকে আমরা আবার পাবো VIT। অর্থাৎ আমরা সরাসরি এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে উৎপন্ন তাপ কিউ এর সূত্র হলো টোটাল কয়টা, 3টা। একটা হচ্ছে I স্কোয়ার আর টি, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, ভিআইটি। তাহলে 3টা সূত্রে যে সূত্রটা আমাদের জন্য সুইটেবল হবে আমরা সেই সূত্রটাই প্রয়োগ করব, সেটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে। তো যেহেতু শক্তির ব্যাপার আসছে, স্বাভাবিকভাবে ক্ষমতাটার সাথে সাথে চলে আসবে। যেহেতু বিদ্যুৎ বা চার্জ নিয়ে কাজ করতেছি, সেই ক্ষেত্রে ছিল বৈদ্যুতিক শক্তি, আর এটা হচ্ছে কি, বৈদ্যুতিক ক্ষমতা। ক্ষমতা সমান মোটামুটি সবাই জানি, আমরা ফার্স্ট ইয়ারও পড়ছি, 9-10ও পড়ছি, কাজ বাই সময় বা শক্তি বাই সময়।
তো আমরা কি পরিমাণ কাজ করতেছি সেটা আসলে আমরা উৎপন্ন কি থেকে পাচ্ছি, তাপ থেকে অথবা শক্তি থেকে পাচ্ছি। তার মানে এখানে কাজকে আমি কি লিখলাম, তাপ লিখলাম, যেহেতু কাজের একক জুল, তাপের একক জুল, কিউ/টি। তো কিউর পরিবর্তে আমরা চাইলে তিনটা সূত্রের যে কোনো সূত্রই ব্যবহার করতে পারি। আমি প্রাথমিকভাবে I²RT ব্যবহার করলাম, টি কাটাকাটি গেল, I²R থাকলো। তার মানে কিউ এর যে সূত্রগুলো সেগুলো থেকে শুধু টি বাদ দিলে আমরা পি এর সূত্র পেয়ে যাচ্ছি। তাহলে প্রথমটা হচ্ছে I²R, পরেরটা এখান থেকে টি বাদ দিলে V²/R, আর এখানে টি বাদ দিলে VI। তাহলে ক্ষমতার কয়টা সূত্র হলো, তিনটা সূত্র। কার মতো, কিউ এর মতো। এরপরে আমরা আসি রোধের সূত্র, যেটা বলছিলাম যে 9-10-এ প্রথমে বললাম যে 9-10-এ আমরা এই তিনটা সূত্র পড়ছি, এখানে হয়তো একটু করে বাড়তি আছে। প্রথমে আসি আমরা রোধের সূত্রে, যে প্রথম সূত্রটা সেটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। তো দৈর্ঘ্যের সূত্র কি, আর সমানুপাতিক এল, অর্থাৎ দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে রোধ তত বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে আমরা ছোট একটা অনুধাবনমূলক প্রশ্ন বলতে পারি। প্রশ্নটা কি, যে একটা তারের দৈর্ঘ্য যদি আমরা কি করি, টেনে বৃদ্ধি করি, তো সেই ক্ষেত্রে তার রোধ বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে। প্রথম কথা হচ্ছে দৈর্ঘ্য বাড়লেই কি হবে, রোধের মান বাড়বে। তাহলে যেহেতু টানতেছি আমরা, সেই ক্ষেত্রে তারটা লম্বা হচ্ছে, তো লম্বা হলে অবশ্যই তার রোধের মান কি পাবে, বৃদ্ধি পাবে। তার মানে ছোট তারের তুলনায় যদি আমরা বড় তার ইউজ করি কোনো কানেকশনে বা কোনো সার্কিটে, সেই ক্ষেত্রে তার রোধের মান বৃদ্ধি পাবে। তো এটা কখন অ্যাপ্লাই হবে, যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, তারের ব্যাস আর কি, এবং যদি উপাদান মানে একই প্রকৃতির তার নিয়ে আমরা কাজ করি, তখন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারব। দ্বিতীয় সূত্র কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র, অর্থাৎ ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে রোধ তত হ্রাস পাবে। তাহলে সহজে বোঝার উপায় কি, যে তারগুলো মোটা তাদের রোধ কম, আর যে তারগুলো চিকন তাদের রোধ বেশি। তাহলে দুইটা জিনিস পেলাম এখান থেকে। একটা হচ্ছে তার যদি লম্বা হয় রোধ বেশি হবে, তার যদি মোটা হয় রোধ কম হবে। আচ্ছা, তো এখান থেকে আরও ছোট একটা কথা বলা যায় যে সবসময় কি ক্ষেত্রফল দিয়ে বলবো না, আমরা চাইলে ব্যাসার্ধ দিয়েও বলতে পারি। অনেক সময় এমসিকিউতে ক্ষেত্রফলের কথা না বলে সরাসরি ব্যাসার্ধের কথা বলে ব্যাসার্ধ যদি আমরা দ্বিগুণ করি তাহলে রোধ কত গুণ হ্রাস পাবে। তো দেখো তুমি এখানে ব্যাসার্ধের সাথে কিন্তু বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ব্যাসার্ধ যদি দ্বিগুণ হ্রাস পায় তাহলে 2 এর স্কোয়ার হবে 4, তাহলে 1/4 গুণ কী পাবে, হ্রাস পাবে। কে হ্রাস পাবে, রোধ হ্রাস পাবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে রোধ ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। এটা মনে রাখার জন্য আর কি। এরপর 3 নাম্বার, সেটা হচ্ছে উপাদানের সূত্র। এখন আমরা প্রথম থেকেই বলতেছি যে রোধ বেসিক্যালি ডিপেন্ড করতেছে উপাদানের উপর। যেমন সকল পদার্থের রোধ কিন্তু কি হয় না, একই হয় না। আমরা দুইটা পরিবাহী তার নিলাম, একটা লোহার নিলাম, একটা তামার নিলাম, দুইটাতে কিন্তু তড়িৎ একই রকম প্রবাহিত হবে না। কেন, কারণ সেখানে উপাদানের একটা কি আছে, ব্যাপার স্যাপার আছে। কোনো পদার্থে ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি থাকবে, কোনোটাতে কম থাকবে। তো এরকম আর কি, উপাদানের উপর নির্ভরশীল। বাট কীভাবে নির্ভরশীল, মানে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, এই ধরনের কোনো রিলেশন বা গাণিতিক কোনো ইকুয়েশন নাই। তাহলে আমরা কীভাবে মনে রাখবো যে প্রত্যেকটা উপাদানের অনুযায়ী রোধের মান কী হবে, ভিন্ন হবে। এরপরে আসতেছে তাপমাত্রা। তাপমাত্রার সাথে অবশ্যই রোধের একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা যদি আমরা ইকুয়েশনালি দেখাই তাহলে হচ্ছে এই ব্যাপারটা। আর এমনি যদি আমরা সাধারণভাবে বলি যে তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে না কমে, তো এটা বোঝার জন্য এখনকার ছেলে মেয়েদের বা জেনারেশনের সবচেয়ে ভালো একটা উদাহরণ হচ্ছে মোবাইল। যদি বলি কিভাবে, আমরা যখন মোবাইলে কোনো হাই কোয়ালিটি সফটওয়্যার ইউজ করি বা রান করি সফটওয়্যারটা, অথবা যদি আমরা হাই গ্রাফিক্সের কোনো গেম খেলি, তখন দেখা যাচ্ছে গেমটা খেলতে খেলতে মোবাইলটা কী হয়ে যাচ্ছে, মোবাইল বলো ল্যাপটপ বলো যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে সে উত্তপ্ত হয়ে যাচ্ছে। তো যত বেশি উত্তপ্ত হচ্ছে তার থেকে তত বেশি হিট উৎপন্ন হচ্ছে, মানে তাপ উৎপন্ন হচ্ছে। সেই তাপের কারণে তার তাপমাত্রাটা কী পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এখন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তার কিছুক্ষণ পরে তুমি দেখবা তোমার মোবাইলটা হ্যাং করতেছে, অথবা কোনো গেম খেললে সেই গেমটা ল্যাগ করতেছে। ল্যাগ বলতে মানে স্লো হয়ে যাচ্ছে আমরা বলি আর কি। কেন স্লো হচ্ছে, কারণ সে আগের মতো সিগন্যাল পাঠাতে পারতেছে না। তার মানে তার ভিতরে যে ইলেকট্রনের বা তড়িতে যে প্রবাহটা পূর্বের মতো ছিল সেটা সে এখন পাচ্ছে না, সেটা কি হচ্ছে, সমস্যা করতেছে। তো তখন আমরা বলতে পারবো যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণেই, অর্থাৎ মোবাইলটা গরম হয়ে যাওয়ার কারণেই আগের মতো মোবাইলটা সার্ভিস দিতে পারছে না। তার মানে তাপমাত্রা বৃদ্ধি পেলে ওই মোবাইলের রোধটাও কী পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। রোধ মানে আগের মতো তড়িৎ প্রবাহ চলাচল করতে পারতেছে না, অথবা সিগন্যাল দিতে পারতেছে না। তো এটা আমরা ইনিশিয়ালি বুঝতেছি, বাট ম্যাথমেটিক্যালি টার্ম হচ্ছে এটা আর থিটা। আর দিয়ে আমরা ছোটো করে থিটা লিখলাম। থিটা মানে হচ্ছে যে কোনো তাপমাত্রায় রোধ, আর নট
এই নট বলতে আমরা 0°C তাপমাত্রায় রোদ বুঝাবো। 1 প্লাস আলফা, আলফার একটা বৈশিষ্ট্য আছে, তার একটা আলাদা নাম আছে, নাম হচ্ছে সহগ গুণাঙ্ক। আমি এর পরের পেজে দেখতে পারবা লিখে দিয়েছি। আর থিটা হচ্ছে সেই তাপমাত্রা যে তাপমাত্রায় তুমি এই রোদটা নির্ণয় করতে চাচ্ছ। অর্থাৎ এই রোদটা নির্ণয় করতে হলে অবশ্যই আমাকে প্রথমে 0°C তাপমাত্রায় ওই পদার্থের রোদটা জানতে হবে। তো আমরা যখন ম্যাথ করবো ওখানে আশা করি এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। আগে এই জিনিসটা আমরা একটু দেখি। এই যে এখানে লিখে দিলাম, এখানে আর নট হচ্ছে 0°C তাপমাত্রায় রোদের মান, মানে ওই পদার্থের রোদ, পদার্থটা অবশ্যই একই থাকতে হবে। আর থিটা হচ্ছে থিটা ডিগ্রি, এটা আমরা চাইলে নিজেদের থেকে ডিফাইন করে দিতে পারি কত ডিগ্রিতে আমরা রোদটা নির্ণয় করতে চাচ্ছি। আর শুধু থিটা হচ্ছে তাপমাত্রা, যে তাপমাত্রায় আমরা এই রোদটা নির্ণয় করতে চাচ্ছি। স্বাভাবিকভাবে 0°তে যত রোদ থাকবে, তাপমাত্রা যত বৃদ্ধি পাবে, রোদের মান তত বৃদ্ধি পেতে থাকবে। এরপরে আলফা হচ্ছে রোদের উষ্ণতা সহগ গুণাঙ্ক। উষ্ণতা সহগ গুণাঙ্ক কি? যে একটা নির্দিষ্ট তাপমাত্রার পর আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করতে থাকি, তাহলে সেই অনুপাতে, মানে এটা একটা মান থাকবে, এই মান অনুপাতে রোদটা বৃদ্ধি পেতে থাকবে। এটা সহজ একটা উদাহরণ যদি তোমাদেরকে বলি, যে 9-10-এ আমরা শব্দের বেগ, বায়ুতে শব্দের বেগের একটা ছোট একটা ব্যাপার জানতাম। ব্যাপারটা কেমন ছিল? যে 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ ছিল 332 ms/1। এরপর থেকে যদি আমরা 1 ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি করি, সেই ক্ষেত্রে 0.6 আকারে সেটা কি করতে থাকবে? বৃদ্ধি পেতে থাকবে। তো এইখানে যে আমি যে মানটা দিব, এই মানটার মানই হচ্ছে ঠিক ওই রকমই, কি যে যত ডিগ্রি তাপমাত্রা আমি বৃদ্ধি করতে থাকবো, ওই মান অনুসারে রোদের মান তত কী পেতে থাকবে? বৃদ্ধি পেতে থাকবে। যেমন একটা উদাহরণ যদি বলি, যে আলফার মান আমি লিখলাম 0.2, এককটা একটু যদি খেয়াল করো, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স অথবা ক্যালভিন ইনভার্স। 0.2 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এটা হচ্ছে আলফার মান। এটা মানে কি? এটা মানে হচ্ছে 0°C তার একটা রোদের মান থাকবে, ধরে নিলাম 20 ওহম। এরপরে প্রতি 1 ডিগ্রি, এটা কত ডিগ্রিতে? 0°C। এরপর যত 1 ডিগ্রি করে বাড়বে, তত 0.2 তার সাথে কি হতে থাকবে? অ্যাড হতে থাকবে। এটাই মানে হচ্ছে ওই রোদের উষ্ণতা সহগ গুণাঙ্ক। এবং এই ব্যাপারটা শুধুমাত্র কিসের উপর নির্ভর করে? উপাদানের উপর। তারপর এক এক উপাদানের জন্য আলফার মান এক এক রকম, এবং এর মুখস্থ কোনো মান তোমাদেরকে রাখতে হবে না, প্রশ্নের মানগুলো তোমাদেরকে দেওয়া থাকবে। এরপরে যে 4টা সূত্র আমরা পড়লাম, এই 4টা সূত্রের ভিতরে প্রথম 2টা সূত্রকে বেসিক্যালি রোদের সূত্র বলা হয়, বাকিটা ইন্টারে আমরা নতুন করে শিখলাম আর কি। তো প্রথম 2টা সূত্রকে যদি আমরা সমন্বয় করি, সমন্বয় মানে কম্বাইন করি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আর সমানুপাতিক L/A আসতেছে। আর সমানুপাতিকের পরিবর্তে ধ্রুবক আসবে, ওই ধ্রুবকের পরিবর্তে আমরা লিখলাম রো, যেটাকে আমরা বলি আপেক্ষিক রোধ। এটাও কিসের উপর নির্ভর করে? উপাদান এবং তাপমাত্রার উপর। তার তাপমাত্রা এবং উপাদান ভেদে এই আপেক্ষিক রোধের মানটা কি হতে পারে? পরিবর্তন হতে পারে। বাট মনে রাখা উচিত যে উপাদান অনুযায়ী এই আপেক্ষিক রোধের মানটা বেশি পরিবর্তন হয়। তাহলে সূত্রটা কি দাঁড়ালো? R = রো L/A। এটা মোটামুটি 9-10 আমরা ভালোই অঙ্ক করছিলাম এটা দিয়ে। তো এতক্ষণ আমরা যে থিওরিগুলো পড়লাম, সেই থিওরি দিয়ে ছোটোখাটো কিছু ম্যাথ আমরা একটু প্রথমে ট্রাই করি। তো প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে রোদের সূত্র। লাস্ট যে সূত্রগুলো আমরা পড়লাম রোদের, সেই সূত্রগুলো দিয়ে কয়েকটা ম্যাথ যদি আমরা একটু দেখি। প্রথম ম্যাথটা যে 25°C তাপমাত্রায় টাংস্টেন তারের রোধ, তাপমাত্রা কত? 25, তারের রোধ কত? 65। 200°C তাপমাত্রায় এর রোধ কত হবে? স্বাভাবিক বললাম, উপাদান যেহেতু একই আছে, তাপমাত্রা যত বৃদ্ধি পাবে রোধও বৃদ্ধি পাবে। বাট ব্যাপারটা কেমন? সমানুপাতিকও না, ব্যস্তানুপাতিকও না, এদের ভিতরে একটা রিলেশন আছে। সেই রিলেশনটা কি? ওই যে R θ = R0 1 + আলফা থিটা। আচ্ছা, যাই হোক, এই প্রশ্নে আমাদেরকে টাংস্টেনের রোধের উষ্ণতা সহগ গুণাঙ্ক বা উষ্ণতা সহগ দেওয়া আছে আমাদেরকে। এবার কি কি দেওয়া আছে আমরা সেটাকে শর্ট ফর্মে লিখতেছি। সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে তাপমাত্রা দেওয়া আছে, প্রথম ক্ষেত্রের তাপমাত্রা সেটা কত? 25 ডিগ্রি থাকলে ডিগ্রিতে আমরা এখানে লিখি না, এটা θ = 25°C দেওয়া আছে, এটা আমি লিখি নাই, তোমরা লিখে নাও। এটাকে ক্যালভিনে নেওয়ার কোনো দরকার নাই, যেভাবে সেভাবে থাকবে। R25 মানে 25 ডিগ্রিতে রোদ দেওয়া, 25 ডিগ্রিতে রোদ দেওয়া আছে কত? 65। 200 ডিগ্রিতে রোদ কত সেটা বের করতে বলা হয়েছে, আর আলফার মান আমাদেরকে প্রোভাইড করা আছে। তো আমরা প্রথমে 25 ডিগ্রির জন্য যে সূত্রটা জানি, রোদের যে সূত্রটা, সেই সূত্রটা আমরা লিখলাম তাপমাত্রার সাথে। R θ = R0 1 + আলফা থিটা। তাহলে 25 ডিগ্রিতে রোদের মান আমাদের জানা আছে, যেটা আমাদেরকে দেওয়া আছে 65। R0 এর মান জানি না, কিছু বসাইলাম না। আলফার মান প্রশ্নে দেওয়া আছে, বসাই ফেলছি। থিটার মান 25, তাও দেওয়া আছে, তাও বসাই ফেলছি। সব বসানোর পর এখান থেকে যে অজানা মান R0 সেটা আমরা বের করলাম। তাহলে আমাদের দরকার কত?
20। তো আবার একই সূত্র লিখলাম, তবে আবার লিখলাম কার জন্য? 200 ডিগ্রি সেলসিয়াসের জন্য। এই 200ই কিন্তু এখানে বসতেছে, মনে রাখবা। এই থিটা ডিগ্রিতে রোধ নির্ণয় করতেছি, এখানেও সেম এই থিটা ডিগ্রিতে রোধ নির্ণয় করব। তাহলে কত ডিগ্রির জন্য রোধ নির্ণয় করতেছি? 200-র জন্য। এই থিটার জায়গায় কিন্তু 200 বসতেছে। তাহলে আর নটের মান যেটা আমরা পাইছি একই, যেহেতু উপাদান একই তাহলে আর নটা একই থাকবে। 200-র জন্য বের করব 1 জানি আলফার মান আগেরটাই থাকবে। আলফা যেহেতু উপাদানের উপর নির্ভর করে, টাংস্টেনই আছে, কোনো পরিবর্তন হয় নাই। থিটা হবে কত? 200। কেন? কারণ 200 ডিগ্রি তাপমাত্রার জন্য আমরা রোধ নির্ণয় করতেছি। কত আসলো? 111 দশমিক কিছু থাকতে পারে, দশমিকটা আমি লিখি নাই, ওহম অ্যান্সার। তো এটাই ছিল প্রথম অঙ্কটা। এই টাইপের অঙ্কগুলো মোটামুটি আসার একটা সম্ভাবনা আছে। এবার দ্বিতীয় ম্যাথটা যদি আমরা আসি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি তারের কুণ্ডলীর রোধ যথাক্রমে। তার মানে এবার আমাকে দুইটা রোধই দেওয়া আছে, দুইটা তাপমাত্রায় দুইটা রোধ আমাকে দেওয়া আছে। আমার কাছে জানতে চাওয়া হয়েছে কুণ্ডলীর তাপমাত্রা গুণাঙ্ক। তাপমাত্রা গুণাঙ্ক মানে হচ্ছে আলফা নির্ণয় করতে বলা হয়েছে আমাকে। তাহলে প্রথম তাপমাত্রা 25, ওই 25 ডিগ্রিতে রোধ হচ্ছে 26। দ্বিতীয় তাপমাত্রা 40, সেই 40 ডিগ্রিতে রোধ হচ্ছে 27.12। তাহলে আলফার মান আমাকে জানতে চাওয়া হয়েছে। আমি প্রথম ক্ষেত্রে সূত্র এবং দ্বিতীয় ক্ষেত্রে দুইটা সূত্র আমরা লিখে রাখলাম। প্রথম ক্ষেত্রের জন্য লিখে রাখলাম ইকুয়েশন আকারে, দ্বিতীয় ক্ষেত্রের জন্য ইকুয়েশন আকারে লিখলাম মানগুলো বসিয়ে। এরপরে 1 নং দিয়ে 2 নং অথবা 2 নং দিয়ে 1 নং, যার যেটা ভালো লাগে আমরা ভাগ করলাম। তাহলে আমাদের কি সুবিধা হবে ভাগ করলে? যে আর নট যেটা আমাদের মান দরকার নাই বা আমাকে চাওয়া হয় না, সেই মান দুইটা চলে যাবে। বাকি যারা থাকবে তাদেরকে আমরা আর গুণন করব। যে আর গুণের মাধ্যমে আমরা সেখান থেকে ক্যালকুলেশনের মাধ্যমে সেখান থেকে আলফার মানটা আমরা বের করে নিয়ে আসবো। অবশ্যই আলফার একক কত হবে? ডিগ্রি সেলসিয়াস ইনভার্স অথবা কেলভিন ইনভার্স। এই ছিল আমাদের 2 নাম্বার ম্যাথ। মোটামুটি আগেরটার মতো এখানে জাস্ট ক্যালকুলেশন করতে হবে। এবার আমরা 3 নাম্বার ম্যাথে আসি। কি বলা হয়েছে? L1 দৈর্ঘ্য বিশিষ্ট একটি তামার তারকে টেনে এমনভাবে লম্বা করা হলো যেন তারের দৈর্ঘ্য দ্বিগুণ হয়। এতে তামার তারটির রোধের কি পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পাবে? তো এইখানে প্রথমে আমাদের কিছু জিনিস মাথায় আসতে হবে, একদম জেনারেল থট। যেটা আমাদের প্রশ্ন দেখে সরাসরি সূত্রে যাওয়ার আগেই দরকার নেই, আমাদের আগে ব্যাপারটা চিন্তা করতে হবে। যেমন প্রথমেই সবাই যে ভুলটা করবে সেটা হচ্ছে তারের দৈর্ঘ্য দ্বিগুণ। তাহলে আমরা প্রথম সূত্রটা পড়ছি রোধের কি, যে আর সমানুপাতিক এল। তাহলে দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয় রোধও কত গুণ হবে? দ্বিগুণ হবে। এটা হচ্ছে ইন জেনারেল ধারণা। বাট তোমাকে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়, যেমন একটা তারকে যদি তুমি টানো, সেটা যদি লম্বা হয় সেটা কিন্তু সাথে সাথে চিকনও হয়ে যাবে, অর্থাৎ এর ক্ষেত্রফল বা ব্যাসার্ধটাও কিন্তু হ্রাস পাবে। কিন্তু পরিশেষে তাদের আয়তন কি থাকবে? সমান থাকবে। তো আমরা বলতেছি যে পরের দৈর্ঘ্যটা হবে পূর্বের দৈর্ঘ্যের কত গুণ? 2 গুণ। এটা আমরা প্রশ্নে আমাদেরকে দেওয়া আছে। এখন প্রথমে তারের যে আয়তন ছিল, টানার পরে যা হবে সেটার আয়তনও কিন্তু কি হবে? দুইটা সমান হবে। তাহলে আয়তনের সূত্রকে আমরা কী লিখলাম? প্রথম ক্ষেত্রে A1 ইন্টু L1, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য দিয়ে আমরা আয়তন বুঝাইলাম। এখানেও সেম A2 ইন্টু L2 দ্বিতীয় ক্ষেত্রের জন্য। তা আমাদের দরকার পরের ক্ষেত্রফলটা। তো পরের ক্ষেত্রফলটা A1/L1, L2 এর মান বসাইলাম, কাটাকাটি গেল A1/2। তাহলে পরের ক্ষেত্রফল পূর্বের তুলনায় কতটুকু হয়ে গেল? অর্ধেক। তা তোমাকে মনে রাখতে হবে কীভাবে? তুমি একটু সিস্টেমটা দেখে রাখো। সেটা হচ্ছে দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয় ক্ষেত্রফল হবে অর্ধেক, মানে উল্টা হয়ে যাবে। আর দৈর্ঘ্য যদি 3 গুণ হয় ক্ষেত্রফল হয়ে যাবে 1/3। দৈর্ঘ্য যদি 4 গুণ হয় 1/4। তার মানে এখানে যত বেশি, মানে যত দ্বারা তুমি গুণ করবা, এখানে তত দ্বারাই তুমি কি করবা? ভাগ করবা। এটা তোমাকে মোটামুটি মনে রাখতে হবে। তো এবার প্রাথমিক ক্ষেত্রে যেহেতু আমরা A2 এর মানও পেলাম, তাহলে প্রাথমিক ক্ষেত্রে মানে প্রথমে যে রোধ ছিল সেটা হচ্ছে R1 = রো L1/A1, 1 নম্বর সমীকরণ দিলাম। পরবর্তী ক্ষেত্রে দৈর্ঘ্য যখন আমরা দ্বিগুণ করলাম, সেই ক্ষেত্রে দৈর্ঘ্য দ্বিগুণের সাথে সাথে ক্ষেত্রফলও চেঞ্জ হচ্ছে, এই কারণে সেটাকে আমরা A2 দ্বারা চিহ্নিত করলাম। দুইটাকে সমীকরণ দ্বারা দিলাম। এরপরে 2 দ্বারা 1 অথবা 1 দ্বারা 2 যেভাবে ভাগ দেই, আমাদের দরকার R2। তো আমরা দিলাম, দিয়ে ক্যালকুলেশন বাকিটা সবার মান, L2 এর মান বসাইলাম, রো কাটাকাটি গেল, A2 এর মান বসাইলাম। A2টা আবার উপর উঠে যাবে, তাহলে A2 এর সাথে গুণ হবে 4 হয়ে যাবে, বাদ বাকি যা আছে সবাই কাটাকাটি হয়ে যাবে। তার মানে R2 সমান দাঁড়াচ্ছে 4R1। এর মানে কি দাঁড়াইলো? আমরা দৈর্ঘ্য কি করছি? দ্বিগুণ করছি, কিন্তু রোধ কত গুণ বৃদ্ধি পেল? 4 গুণ। এটা একটা শর্টকাট টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে পরের রোধটা সবসময় n² হবে। এখন বলতে পারো n কি? n হচ্ছে যত গুণ বৃদ্ধি করা হবে কাকে?
দৈর্ঘ্যকে। দৈর্ঘ্য যদি 2 গুণ হয় রোধ হবে 4 গুণ, দৈর্ঘ্য যদি 3 গুণ হয় রোধ হবে 9 গুণ, দৈর্ঘ্য যদি 4 গুণ হয় রোধ হবে 16 গুণ। তার মানে n হবে কত গুণ দৈর্ঘ্য আমরা বৃদ্ধি করতেছি। যদি 1/2 হয় মানে হাফ হয় সেই ক্ষেত্রে ওই হিসেবে কাজ হবে আর কি। আচ্ছা, এটা তো হচ্ছে নতুন রোধ, কিন্তু আমাকে কিন্তু নতুন রোধ চাওয়া হয় নাই, আমাকে বলছি রোধ কতটুকু বৃদ্ধি পেল। তাহলে আগে রোধ ছিল R1, এখন রোধ হচ্ছে R2, তাহলে R2 মাইনাস R1, তাহলে কত গুণ বৃদ্ধি পেল? 3 গুণ। তাহলে 3 গুণ বৃদ্ধি পেয়ে সে টোটাল কয় গুণ হলো? 4 গুণ হলো। তাহলে প্রশ্ন একটু খেয়াল রাখতে হবে, প্রশ্ন কি আমার কাছে বৃদ্ধি বা হ্রাস চাইছে, না এখন বর্তমান রোধের মান কত সেটা চাইছে। তো সেই হিসেবে আমরা আগাবো, আর ওই ভুলটা করার আমরা চেষ্টা করব না। আমরা যেভাবে পারি নিজে যেটা বুঝি ওইটা করার চেষ্টা করব। প্রথমে প্র্যাকটিসগুলো যেন ভালোভাবে হয়, যেন পরীক্ষায় কোনো প্রকার ভুল না হয়। ধন্যবাদ সবাইকে।